নমস্কার বন্ধুরা, প্রত্যেকে ভালো আছো তো? মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ভাষা সম্প্রদায় এবং উপভাষা সম্বন্ধে। উপভাষার কিভাবে জন্ম হলো, ভাষা সম্প্রদায় কি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাই যারা এই বিষয় দুটো সম্বন্ধে জানতে চাও তারা ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমরা ব্যাকরণ কিন্তু পরপর আলোচনা করে যাচ্ছি। যারা ব্যাকরণ সম্বন্ধে আগ্রহী তারা কিন্তু ভিডিওগুলো একটাও স্কিপ করো না। আমরা হয়তো রেগুলারলি ভিডিও দিতে পারছি না, কিন্তু আমরা এটা কিন্তু কন্টিনিউ করব। তাই তোমরা আমাদের চ্যানেলে লক্ষ্য রাখতে থাকো। তো আমি আছি শ্রবণা মন্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। দেখো, ভাষা সম্প্রদায়টা কি? এর আগের দিন আমরা ভাষা সম্বন্ধে জেনেছি, ভাষা কি এবং ভাষা সম্প্রদায় সম্বন্ধে আজকে আমরা জেনে নিচ্ছি। দেখো, আমরা জানি যে ভাষা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কতকগুলি অর্থবহ ধ্বনি সমষ্টি বা শব্দের বিধিবদ্ধ রূপ, যার সাহায্যে কোনো বিশেষ জনগোষ্ঠীর লোকেরা পারস্পরিক ভাব বিনিময় করে থাকে। ভাষার সাহায্যে তো তাই করে লোকে, কিন্তু সব জনগোষ্ঠীর লোকেরাই কি একই রকম ধ্বনি সমষ্টির রূপের দ্বারা মনের ভাব প্রকাশ করে? না, সেটা তো করে না। মূলত যে জনগোষ্ঠীর লোকেরা একই রকম ধ্বনি সমষ্টির রূপের দ্বারা তাদের মনের ভাব আদান প্রদান করে, ভাষাবিজ্ঞানীরা তাকে একটি ভাষা সম্প্রদায় বা ভাষা গোষ্ঠী বলেছেন। ভাষা সম্প্রদায় বা গোষ্ঠীটা হচ্ছে একটা সমষ্টি, মানে এমন একটা সম্প্রদায় যার মাধ্যমে একটা বিশেষ জনগোষ্ঠীর লোকেরা সেই তাদের ভাষার মনের ভাবটা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ভাষা সম্প্রদায় বা ভাষা গোষ্ঠী কি। যেমন একটা উদাহরণ দিই, এই যে আমরা বলি রাম ভাত খায়, আমি প্রতিদিন পড়তে বসি। এই যে কথাগুলো আমরা বলছি, এটা কিন্তু শুধুমাত্র এই ধরনের কথার মানে এই ধরনের মনের ভাব কিন্তু প্রকাশ করে শুধুমাত্র বাঙালিরা। এবং যারা বাংলা জানে না তারা কি করে, অর্থাৎ যারা ধরো অন্য ভাষা গোষ্ঠী, তারা কিন্তু এইটার মানে বুঝবে না। তাই বাঙালিদের একটা ভাষা সম্প্রদায় বা ভাষা গোষ্ঠী বলা যায়। এইরকম করে সমস্ত পৃথিবীতে অসংখ্য ভাষা সম্প্রদায় আছে। যেমন ধরো ইংরেজ, চীনা, জার্মানি, জাপানি, স্পেনীয়, রুশীয়। আবার ধরো ভারতের মধ্যেও আবার অসংখ্য ভাষা সম্প্রদায় আছে। তামিল, তেলেগু, মারাঠি, উড়িয়া, অসমিয়া। তো এই যে ভাষা সম্প্রদায়, এইগুলো কিন্তু পুরো পৃথিবীতে আছে এবং ভারতের মধ্যেও অন্যান্য জাতির মধ্যে, অন্যান্য ভাষার মধ্যে আছে। তবে মূল বিষয় হচ্ছে একটি ভাষা সম্প্রদায় যে ভাষার মাধ্যমে ভাব বিনিময় করে, সেই ভাষার রূপও আবার সর্বত্র একরকম নাও হতে পারে। ধরো বাঙালি সম্প্রদায়ের লোকেরা পারস্পরিক ভাব বিনিময় করে বাংলা ভাষায়। এবার এই বাংলা ভাষাটা কোথায় কোথায় প্রচলিত, অর্থাৎ বাংলা ভাষায় কারা কারা কথা বলে, কোথায় কোথায় বাংলা ভাষার লোকেরা কথা বলে। যেমন ধর আমাদের তো পশ্চিমবঙ্গ আছে, বাংলাদেশ আছে, তার সাথে সাথে বিহার ঝাড়খণ্ডের প্রান্তিক এলাকা, আসাম আছে, ত্রিপুরা রাজ্যের বাঙালি অধ্যুষিত অঞ্চল, মানভূম, সিংভূম ইত্যাদি এই সমস্ত অঞ্চল। তো এই যে সকল জায়গায়, এই সমস্ত জায়গাগুলো যারা বাংলা ভাষায় কথা বলেন, তারা কি সকলেই একই বাংলা ভাষায় কথা বলে? না, এই সমস্ত জায়গায় বাংলা ভাষার উচ্চারণ আর ভাষারীতি কিন্তু একরকম নয়। তো এই সমস্ত ভাষার মধ্যে একটা আঞ্চলিক পার্থক্য দেখা যায়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা যেরকম বাংলায় কথা বলে, বাংলাদেশের লোকেরা তার মানে আমাদের থেকে কিছুটা আলাদা হয়। বিভিন্ন জায়গায় একটা আঞ্চলিক পার্থক্য দেখা যায়। যেমন ধরো পশ্চিমবঙ্গের লোকেরা যেখানে বলে বাড়ি, চাকর, ছেলে, ঢাক, ভাই, ছিল, পেয়েছে ইত্যাদি বলে, সেখানে বাংলাদেশের লোকেরা বাড়িকে বলে বাড়ি, চাকরকে বলে চাহর, ছেলেকে বলে পোলা বা ছাওয়াল, ঢাককে বলে ডাক, ভাইকে বলে বাই, ছিলকে বলে আছিলো, পেয়েছেকে বলে পাইছে। তো এই ধরনের পার্থক্য একটা দেখা যায়, আঞ্চলিক পার্থক্য যেটাকে বলা হয়। অর্থাৎ একই ভাষার মধ্যে এই যে দৈনন্দিন কাজকর্ম ও কথাবার্তার ক্ষেত্রে বেশ কিছু আঞ্চলিক পার্থক্য দেখা যায়। তো অঞ্চল বিশেষে ভাষার এই পার্থক্যটাই যেটার জন্ম দেয় সেটা হচ্ছে উপভাষা।
তাহলে আমরা বুঝতে পারলাম উপভাষা কিভাবে জন্ম হচ্ছে। একটা ভাষা সম্প্রদায়ের অন্তর্গত যে কোনো একটা ভাষা, তার মধ্যে সেই আঞ্চলিক যে পার্থক্যটা, সেটাই কিন্তু উপভাষার জন্ম দিচ্ছে। এবার উপভাষা কি সেটা আমরা জেনে নিই, চলো সংক্ষেপে। দেখো, উপভাষা কি না, উপভাষার অর্থ হচ্ছে অপ্রধান ভাষা বা মূল ভাষার অঙ্গীভূত ভাষা। উপভাষার আবেদনিক অর্থে উপভাষা হলো মূল ভাষার অন্তর্গত প্রাদেশিক বা আঞ্চলিক ভাষা, অর্থাৎ ভাষার প্রত্যক্ষ ব্যবহারিক রূপ হচ্ছে উপভাষা। তাহলে আমরা বুঝতে পারছি উপভাষাটা কিন্তু আলাদা কোনো ভাষা নয়, যে ভাষাতে আমরা কথা বলছি সেই ভাষার আন্ডারে পড়ে উপভাষা, অর্থাৎ সেই ভাষার অন্তর্গত একটা ব্যবহারিক রূপ। উপভাষাটা সেইভাবে লিখিত রূপ হয়তো পাওয়া যায়, কিন্তু কম। উপভাষাটা আমরা প্রত্যক্ষ করতে পারি, ব্যবহার করি। মানে বিভিন্ন অঞ্চল ভেদে মানুষ যে বিভিন্ন ভাষায় কথা বলে, আঞ্চলিক যে পার্থক্য, সেই আঞ্চলিক পার্থক্যের কারণে উপভাষা গড়ে ওঠে। তাহলে উপভাষাটা আবার প্রধান ভাষাও না, অপ্রধান ভাষা, অর্থাৎ মূল ভাষাটার অঙ্গীভূত ভাষা। একটা মূল ভাষা থাকবে, তার অন্তর্গত যে ভাষা, সেই মূল ভাষাকে কেন্দ্র করে যে বিভিন্ন আঞ্চলিক পার্থক্যের মধ্যে দিয়ে যে ভাষাটা গড়ে ওঠে, সেটাকেই বলা হয় উপভাষা। তাহলে উপভাষার সংজ্ঞায় আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ভাষার মধ্যে অঞ্চলভেদে দৈনন্দিন ও ব্যবহারিক কাজ ও কথাবার্তায় যে ধ্বনিগত, রূপগত ও বিশিষ্ট বাগধারাগত পরিবর্তন ও পার্থক্য দেখা যায়, তাকে উপভাষা বা ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট। অর্থাৎ বুঝতে পারছি যে একই ভাষা, ধরো বাংলা সম্প্রদায়ের অন্তর্গত আমরা যে প্রত্যেকে, এবং উপভাষা যে আমরা কথা বলছি সেটা কেন হয়? এই যে দৈনন্দিন কাজ এবং ব্যবহারিক কথাবার্তায় একটা ধ্বনিগত, শুধুমাত্র ধ্বনিগত নয়, তার রূপের পার্থক্য হবে, ধ্বনির পার্থক্য হবে, বাগধারার পরিবর্তন হবে, বাগধারার পার্থক্য দেখা যাবে। তো সেইভাবেই কিন্তু একটা উপভাষা গড়ে ওঠে। এবং উপভাষার জন্ম হয় কোথা থেকে? ভাষা সম্প্রদায় থেকে উপভাষার জন্ম হয়। কিন্তু একথা মনে রাখতে হবে যে সমস্ত ভাষা সম্প্রদায়েরই আবার উপভাষা থাকে না। এই যে এত এত ভাষা সম্প্রদায়ের কথা আমরা বললাম, পৃথিবীর আমাদের ভারতের বাইরে এবং ভারতের অন্তর্গত যে অন্যান্য ভাষা সম্প্রদায় আছে, তার মানে এটা নয় যে সব ভাষা সম্প্রদায়ের উপভাষা দেখা যায়। তাহলে কোন কোন ভাষা সম্প্রদায়ের উপভাষা দেখা যায়? সেটা হচ্ছে যে ভাষা সম্প্রদায় বৃহৎ ভৌগোলিক সীমায় ব্যক্ত, অর্থাৎ মানে যে ভাষাটা অনেকটা এলাকা জুড়ে ব্যক্ত হবে, অর্থাৎ যে ভাষাটা অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে আছে। তো যখন সেই ভাষাটা প্রসারিত হয়, অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে থাকে, তো তার মধ্যে তো একটা আঞ্চলিক পার্থক্য দেখাই যাবে। আমি এখানে বসে একরকম কথা বলছি, আমার থেকে 200 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার দূরে যদি সেই ভাষাটা ব্যক্ত হয়, তাহলে সেই জায়গার লোক আর আমার জায়গার লোকের কথার মধ্যে তো অনেক পার্থক্য হবে। অর্থাৎ যে ভাষা সম্প্রদায় বৃহৎ ভৌগোলিক সীমায় ব্যপ্ত, যার লোক সংখ্যা প্রচুর এবং বৃহৎ সীমার সকল লোকের মধ্যে ভাব বিনিময়ের সুযোগ থাকে না। অনেক বড় এলাকা, তো ভাব বিনিময়ে সবাই তো একইভাবে ভাব বিনিময় করতে পারছে না। তার ফলে কি হয়, মূল ভাষা অঞ্চল বিশেষে পৃথক হয়ে যায় এবং তার থেকে উপভাষার জন্ম হয়। আমি এখানে যে বাংলা ভাষাটায় যেভাবে কথা বলছি, আমার থেকে অনেক দূরে অবস্থিত একটা লোক, অনেক দূরে যেহেতু তার সাথে আমার ভাব বিনিময়ের সুযোগ ঘটছে না, তার ফলেই তার ভাষাটা একটু আলাদা হয়ে যাবে। এইভাবে কিন্তু উপভাষার জন্ম হয়। তাহলে বোঝা গেল উপভাষার জন্মটা কেন হয়। অর্থাৎ বৃহৎ ভৌগোলিক এলাকায় ব্যক্ত হবে, অনেক লোক সংখ্যা থাকবে এবং তাদের মধ্যে ভাব বিনিময় করার সুযোগ থাকে না, তার ফলেই উপভাষার জন্ম হয়। তো আমাদের এই বাংলাতে কি কি উপভাষা আছে, উপভাষাগুলো কিসের মধ্যে পড়ে, কথ্য ভাষা কি, লেখ্য ভাষা কি, এইগুলো নিয়ে কিন্তু আমরা পরের দিন আলোচনা করব। আজকে আমরা এই ভাষা সম্প্রদায় আর উপভাষা কি এটার সম্বন্ধে সংক্ষিপ্ত জানলাম। যারা যারা ভিডিওটি শেষ অবধি দেখলে অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমরা প্রত্যেকে অপেক্ষা করতে থাকো, এর পরের ভিডিওগুলো আমরা একের পর এক দিতে থাকবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।